আজ আমরা চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস মানে এ টেল অফ টু সিটিজ নিয়ে একটু গভীরে যাব। আমাদের কাছে উপন্যাসটা নিয়ে লেখা কিছু সাহিত্য সমালোচনার অংশ আছে। এই লেখাগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব উপন্যাসটার ঐতিহাসিক প্রেক্ষাপট, এর মূল বার্তা আর চরিত্রগুলো নিয়ে আসলে কি বলা হয়েছে। বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আর আলোচনাটা শুরুই করা যাক উপন্যাসটা লেখার সময়টা দিয়ে। হ্যাঁ, 1859 সাল ডিকেন্সের নিজের পত্রিকা অল দি ইয়ার রাউন্ডে বের হয়। আর শোনা যায় উইলকি কলিন্সের দ্য ফ্রোজেন ডিপ নাটক থেকে নাকি আত্মত্যাগের আইডিয়াটা পান। কিন্তু এই সমালোচনাগুলো এই আরেকটু বেশি কিছু বলছে। ঠিক তাই। প্রবন্ধগুলো বলছে যে ডিকেন্স শুধু আত্মত্যাগের ধারণাটা নিয়েই থেমে থাকেননি, তিনি এটাকে একেবারে ফরাসি বিপ্লবের ওই ভয়ঙ্কর সময়ের মধ্যে ফেলেছেন। আর শুধু তাই না, টমাস কার্লাইলের ফরাসি বিপ্লবের ইতিহাস তিনি রীতিমতো খুঁটিয়ে পড়েছিলেন, ঐতিহাসিক প্রেক্ষাপটটা যাতে একদম নিখুঁত থাকে। এটা ডিকেন্সের অন্যান্য কাজ থেকে বেশ আলাদা, তাই না? ইতিহাস শুধু পটভূমি না, নিজেই যেন একটা চরিত্র হয়ে উঠেছে। ঠিক বলেছেন। আর সেই ইতিহাসটা তো 1789 থেকে শুরু হয়ে বিপ্লব, অভিজাতদের পতন, কিন্তু তারপরেই তো ওই রেইন অফ টেরর সন্ত্রাসের রাজত্ব। হ্যাঁ, গিলোটিন তখন একটা সাংঘাতিক ব্যাপার। রানী থেকে সাধারণ কৃষক, সবার জন্য এক নিয়ম। লেখাগুলোতেও এর ছায়া আছে। অবশ্যই। একটা বিশ্লেষণে যেমন বলা হয়েছে, ডিকেন্সের নিজের সহানুভূতি কিন্তু ছিল সাধারণ মানুষের প্রতি, যারা অত্যাচারিত। এভ্রেমেন্ট পরিবারের মতো অভিজাতদের নিষ্ঠুরতা তিনি খুব স্পষ্ট করে দেখিয়েছেন। কিন্তু একই সাথে বিপ্লবীরা যখন ক্ষমতা পেল, তাদের যে ভয়ঙ্কর রূপান্তর, সেটাও তিনি বাদ দেননি। এই সমালোচনামূলক লেখাগুলোর ডিকেন্সের এই দ্বৈত দৃষ্টিভঙ্গিটার উপর খুব জোর দেয়। তিনি বিপ্লবের কারণগুলো বুঝতেন, কিন্তু এর যে হিংস্রতা, সেটাকে কখনো সমর্থন করেননি। মাদাম ডিফার্জের চরিত্রটা তো এর একটা দারুণ উদাহরণ, তাই না? একদম। তার প্রতিশোধের কারণ ছিল তার পরিবার শেষ হয়ে গেছে অভিজাতদের অত্যাচারে। কিন্তু একটা প্রবন্ধে যেমন বলা হয়েছে, তার ওই প্রতিহিংসাটা যেভাবে অন্ধ, সর্বগ্রাসী হয়ে ওঠে, পুরো এভ্রেমন বংশকে শেষ করে দিতে চায়। হ্যাঁ, ডিকেন্স সেটাকে কিন্তু মহিমান্বিত করেননি, বরং দেখিয়েছেন কিভাবে অত্যাচারিত মানুষ নিজেই ভয়ঙ্কর অত্যাচারী হয়ে উঠতে পারে। আচ্ছা, গল্পের মূল কাঠামোটা তো অনেকেরই জানা, ডক্টর ম্যানেটের বাস্তিল থেকে মুক্তি পাওয়া। হ্যাঁ, তারপর লন্ডনে চার্লস ডার্নে আর সিডনি কার্টনে দেখা হওয়া, যাদের চেহারায় ওই অদ্ভুত মিল। ঠিক। আর লুসির সাথে ডার্নের বিয়ে হওয়া। হ্যাঁ, তবে সমালোচকরা প্রায়ই জোর দেন ডার্নের আসল পরিচয়ের ওপর। সে যে আসলে একজন ফরাসি অভিজাত, যে তার বংশমর্যাদা ত্যাগ করেছে, কিন্তু বিপ্লবের টানে তাকে প্যারিসে ফিরতেই হয় এবং গ্রেফতার হতে হয়। আর ডক্টর ম্যানেট তাকে বাঁচানোর চেষ্টা করেও পারেন না, কারণ তার নিজেরই লেখা একটা পুরনো চিঠি। ঠিক, সেই চিঠিটাই ডার্নের পরিবারের অত্যাচারের প্রমাণ হিসাবে সামনে চলে আসে। এখানেই তো ভাগ্যের সেই পরিহাসটা, তাই না? একদম। এবং এর পরেই আসে সিডনি কার্টনের সেই অবিশ্বাস্য আত্মত্যাগ। এই জায়গাটা নিয়ে লেখাগুলোতে বেশ আবেগঘন বিশ্লেষণ দেখি। লুসির প্রতি তার ওই নীরব ভালোবাসা, সেটাই তাকে প্রেরণা দেয় ডার্নের জায়গায় নিজেকে উৎসর্গ করতে। জন বার্সার্ডের সাহায্যে সে জেলে ঢোকে, ডার্নের সাথে জায়গা বদল করে। হ্যাঁ, কার্টনের এই কাজটাকেই প্রায় সব সমালোচক উপন্যাসের একদম কেন্দ্রবিন্দু হিসাবে দেখেন। এটা শুধু ডার্নে বা লুসিকে বাছায় না, না, কার্টনের নিজের জীবনকেও একটা অন্য রকম অর্থ দেয়, যাকে বলা হচ্ছে পুনরুত্থান বা রেজারেকশন। ঠিক। ডক্টর ম্যানেটের মানসিক মুক্তিটাও তো এক ধরনের পুনর্জন্ম, তাই না? অবশ্যই, উপন্যাসের এই থিমটা খুব শক্তিশালী। তাহলে এই লেখাগুলো থেকে মূল সুরটা কি দাঁড়াচ্ছে? শুধুই কি বিপ্লবের ভয়াবহ চিত্র? না, শুধু সেটা নয়। লেখাগুলো অবশ্যই আত্মত্যাগের থিমের ওপর জোর দেয়, কিন্তু আরও গভীরে গিয়ে দেখে কিভাবে ব্যক্তিগত কষ্ট বা ট্রমা, যেমন ধরুন মাদাম ডিফার্জের ক্ষেত্রে, সেটা বৃহত্তর কোনো আদর্শকে বিপথে চালিত করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক যা এই সমালোচনাগুলো তুলে ধরে, তা হল শ্রেণী সংগ্রাম আর ভাগ্যের একটা অদৃশ্য কিন্তু অনিবার্য প্রভাব, যা চরিত্রগুলোকে যেন ইতিহাসের স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। ডিকেন্স যেন দেখাচ্ছেন মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া আন্দোলনও কিভাবে হিংসার চক্রে আটকে যেতে পারে। একদম, অত্যাচারী তো নিজেই অত্যাচারী হয়ে ওঠে। তাহলে সব মিলিয়ে
ঠিক বলেছেন। আর পাঠকের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে, যা এই সমালোচনাগুলো থেকে উঠে আসে। বলুন। ডিকেন্স দেখিয়েছেন বিপ্লব কিভাবে তার নিজের সন্তানদেরই গ্রাস করে ফেলে, আর নিপীড়িতকে বানায় নিপীড়ক। এই চক্র ভাঙার উপায় কি হতে পারে? হয়তো উপন্যাসে সরাসরি উত্তর নেই, কিন্তু ভাবনার একটা জায়গা তো তৈরি করে দেয়, তাই না?